দুটা পার্ট হয়ে যায়, অনেক সময় রেকর্ড গুলো না স্টপ হয়ে যায় কিছুক্ষণ, মানে 30-35 মিনিট পরে অটোমেটিক্যালি। এর মধ্যে 40 মিনিট ডিউরেশন মতো কভার করা যায়। আচ্ছা, আমরা এখানে যে থিওরি অ্যান্ড দ্য বেসিস অফ ট্যাক্সেশন, মানে ট্যাক্সের ভিত্তিটা কি হওয়া উচিত, এটা এখানে কথা বলতেছে যারা ট্যাক্স দিবেন তারা যাতে ট্যাক্সের একটা বেনিফিটটা আবার পান। মানে হচ্ছে কি, ট্যাক্সটা যখন আমরা দেই, ব্যাট আকারে দেই বা ইনকাম ট্যাক্স দেই, কেন দেই? ইন রিটার্ন হোয়াট উই এক্সপেক্ট, আমরা কি আশা করি? সরকারের কাছ থেকে কিছু সার্ভিস আশা করি না? সরকার হয়তো আমাদের ট্যাক্সের রেভিনিউ গুলা দিয়ে রাস্তাঘাট নির্মাণ করে, ব্রিজ নির্মাণ করে, কালভার্ট নির্মাণ করে, বা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে, বা সরকারি হসপিটাল নির্মাণ করে। সুতরাং এই যে ট্যাক্সটা যে যারা দিবেন তারা যাতে তার একটা বেনিফিটটা পায়, হ্যাঁ, এই ট্যাক্সের রেভিনিউটা যাতে রিডিস্ট্রিবিউট করা যায় এবং জনকল্যাণ যাতে সর্বোচ্চ মাত্রায় নিশ্চিত করা যায়, এটাই হয়তো হবে ট্যাক্সের ভিত্তি বা মূলনীতি। ঠিক আছে, এই কথাগুলোই এখানে বলা হয়েছে, যে এখানে যে আমি যেটুকু বললাম জাস্ট এটা সারমর্ম, থিওরি অ্যান্ড দ্য বেসিস অফ ট্যাক্সেশন। এবার আসছে লাইফ ব্লাড নেসেসারি থিওরি, মানে এটা একটা থিওরির কথা বলা হয়েছে। থিওরিটা হচ্ছে লাইফ ব্লাড নেসেসারি থিওরি, মানে জীবনের সাথে রক্তের একটা যেমন সম্পর্ক, তো এটার উপর এটার সাথে তুলনা করে এই থিওরিটার কথা বলা হয়েছে। লাইফ ব্লাড থিওরিতে বলা হয়েছে, আচ্ছা, ট্যাক্স প্রোভাইডার্স দ্যাটস দ্য এক্সিস্টেন্স অফ দ্য গভর্নমেন্ট ইজ নেসেসারি। The life blood theory of taxation provides the existence of the government is necessary, that is the government can continue without the means of pay. এটাতে বলা হচ্ছে যে জীবনের সাথে রক্তের যেরকম সম্পর্ক, তো সরকারের সাথে এই ট্যাক্সের রেভিনিউ কালেকশন এরকম একটা সম্পর্ক আছে। ব্লাড ছাড়া যেমন মানুষের লাইফটা নির্বাহ করা সম্ভব না, ঠিক একইভাবে ট্যাক্সের রেভিনিউ ছাড়া কোনো একটা দেশের সরকার পরিচালনা করা সম্ভব না। ঠিক আছে, এটা বোঝা গেল লাইফ ব্লাড নেসেসারি থিওরিটা কি। মানুষের জীবনের জন্য ব্লাডটা যেরকম নেসেসারি, তেমন সরকার পরিচালনা করার জন্য ট্যাক্স রেভিনিউটা ঠিক একই রকম প্রয়োজনীয়। এটাই এই থিওরির মূল কথা। তারপর হচ্ছে যে বেনিফিট রিসিভ প্রিন্সিপাল। বেনিফিট রিসিভ প্রিন্সিপাল হচ্ছে দ্য প্রিন্সিপাল সার্ভিসেস দ্য বেসিস অফ দ্য ট্যাক্স কাউন্সিল। এটার মূল কথা হচ্ছে যারা ট্যাক্সটা পে করবেন তারা তার ট্যাক্সটা পেমেন্টের বিনিময়ে তারা কিছু বেনিফিটটা রিসিভ করবেন রাষ্ট্রের কাছ থেকে, যেটাই যে একটু আগে যেটা বললাম, যে আমরা ব্যাট দিই বা ইনকাম ট্যাক্স দিই, এটার বিনিময়ে আমরা রাষ্ট্র থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে থাকি। ঠিক আছে, যেমন রাষ্ট্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় চিকিৎসা ব্যবস্থা, বা হাইওয়ে, ব্রিজ, এই ধরনের প্রতিষ্ঠানগুলো, এগুলো আমাদের রাষ্ট্র এই ধরনের। তারপর আমাদের ন্যাশনাল সিকিউরিটি যেটা, হ্যাঁ, পুলিশ, আমাদের রাষ্ট্রীয় জীবন এবং সম্পত্তির নিরাপত্তার জন্য পুলিশ আছে, আর্মি আছে, এয়ারফোর্স আছে। সুতরাং এটাকে বলা হচ্ছে বেনিফিট রিসিভ প্রিন্সিপাল। অর্থাৎ যারা ট্যাক্স দিবেন তারা এর একটা বেনিফিট, এর একটা মানে এই ট্যাক্সের একটা পোর্শন, বা যে টাকাটা সরকারের রাষ্ট্রীয় খাতে যারা যে ট্যাক্সটা দিবেন তার বিনিময়ে তারা কিছু সার্ভিস বা বেনিফিট পাবেন। তো এই ধরনের একটা সিস্টেম থাকা উচিত ট্যাক্সের। শুধু খালি ট্যাক্স যারা দিল তারা কোনো রাষ্ট্র থেকে কোনো বেনিফিট পাইলো না, এই ধরনের যদি কোনো ট্যাক্সের একটা ভিত্তি হয় তাহলে সেই ভিত্তিটা খুব একটা ভালো ট্যাক্সের স্ট্রাকচার না। ঠিক আছে, ট্যাক্সের স্ট্রাকচারটা এরকম হইতে হইব যারা ট্যাক্স দিল তারা যাতে আবার একটা রাষ্ট্র থেকে একটা বেনিফিট পায়। তো এই বিষয়গুলো মাথায় রেখেই ট্যাক্সের পলিসিগুলো ফর্মুলেট করা উচিত। এখন আসছে টেরিফ জিনিসগুলো, হ্যাঁ, এগুলা এই যে ট্যাক্সের বা রাষ্ট্রীয় মানে গভর্নমেন্ট রেভিনিউ কালেকশনের বিভিন্ন যে টুলস গুলা বা ট্যাক্সের যে বিভিন্ন ফর্ম গুলো আছে, তো আমরা ইনকাম ট্যাক্সের বিষয়গুলো জানি, ব্যাট জানি। তো এখানে একটা হচ্ছে টেরিফ এন্ড ডিউটিস গুলা কি। টেরিফ বা ডিউটিস গুলা হচ্ছে সাধারণত এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট গুলা যে গুডস এন্ড সার্ভিস গুলা হয় তাদের উপর, এইসব গুডস গুলার উপর যে ধরনের ট্যাক্স ইম্পোজ করা হয় এটাকে বলা হচ্ছে টেরিফ এন্ড ডিউটিস। ঠিক আছে, যে আমদানি রপ্তানি পণ্যের উপর যে ধরনের সরকার ট্যাক্স ইম্পোজ করে থাকে। লাইসেন্স ফ্রি হচ্ছে কি, এটা হচ্ছে সরকারের একটা বৈধ একটা স্বীকৃতি। স্বীকৃতি বলতে কি, কেউ যদি ব্যবসা করতে চায়, ইন্টারন্যাশনাল ট্রেড করতে চায়, তাহলে তাকে রাষ্ট্রীয়ভাবে একটা লাইসেন্স নিতে হয় বা রাষ্ট্রের অনুমতিপত্র নিতে হয়, এবং এই রাষ্ট্রের অনুমতি পত্রটা নেওয়ার জন্য সেই ব্যবসায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কিছু ফি দিতে হয়। এটাকে বলা হচ্ছে লাইসেন্স ফি। তো এই লাইসেন্স ফি এর মাধ্যমে গভর্নমেন্ট কি করতে পারে, রেভিনিউ কালেক্ট করতে পারে। এই টেরিফ বা ডিউটিস এর মাধ্যমেও সরকার কি করতে পারে, রেভিনিউ কালেক্ট করতে পারে। ঠিক আছে, টেরিফ এন্ড ডিউটিস এবং লাইসেন্স ফ্রি, এটা কি ক্লিয়ার? এই দুটো কনসেপ্ট এগুলো খুব আমাদের ডে লাইফে খুব ব্যবহৃত টার্ম গুলো, লাইসেন্স ফ্রি। এবার হচ্ছে টুলস ভার্সেস ট্যাক্স। টুলস গুলা কি? টুলস গুলা হচ্ছে সাম অফ দ্য মানি দ্যাট ইজ ইউজড ফর সামথিং। টুলস ইজ দ্য সাম অফ মানি
ফর দ্য ইউজ অফ সামথিং। আচ্ছা, রাষ্ট্রীয় কোনো সম্পত্তি ব্যবহার বা কোনো প্রতিষ্ঠান ব্যবহার বাবদ ব্যবহারকারী যে ব্যবহারকারী যে ফিটা প্রদান করে থাকে তাকে টুলস বলা হয়। ঠিক আছে, যেমন বলা হয় যে যেমন ব্রিজের উপর দিয়ে যখন কোনো গাড়ি যাতায়াত করে তখন একটা নির্দিষ্ট পরিমাণে টুল দিতে হয়। ঠিক আছে, তা টুল ভার্সেস ট্যাক্স। আর ট্যাক্স জিনিসটা কি? আর ট্যাক্সটা সাধারণত হচ্ছে যে একজন মানুষের ব্যক্তিগত ইনকাম বা সম্পত্তির যে মূল্য আছে তার প্রপোর্শনাল একটা পার্ট, যেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। আর এটা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত বা প্রয়োগকৃত। হ্যাঁ, আর টুলসটা কি হতে পারে, যে কোনো অথরিটি করতে পারে। যেমন পদ্মা সেতু যখন নির্মাণ করা হবে তখন হয়তো বা পদ্মা সেতু এটা একটা রাষ্ট্রীয়, আমাদের বাংলাদেশে এটা এটা নির্মাণ করতেছে রাষ্ট্র, তাই না, স্টেট। বাট এটা কোনো একটা প্রতিষ্ঠানকে দিয়ে দিল, প্রাইভেট কোনো প্রতিষ্ঠানকে, তখন তারা রক্ষণাবেক্ষণের জন্য তারা টুল আদায় করতে পারে। বলে দেওয়া হলো যে এক একটা গাড়ি এটার উপর দিয়ে যাতায়াত করলে নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে, এবং সেই ফিটা আদায় করতে পারে যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান। তো টুলস আর ট্যাক্সের মধ্যে পার্থক্য। বাট ট্যাক্সের জিনিসটা একমাত্র শুধু সরকারি প্রতিষ্ঠানই আদায় করতে পারে বা প্রয়োগ করতে পারে। এটা কোনো ব্যক্তি মালিকানায় প্রয়োগ বা কোনো প্রাইভেট কোনো ইনস্টিটিউশন প্রয়োগ করতে পারে না। বাট টুলসটা করা যায়, কোনো টুলসটা যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান তারা আদায় করতে পারে বা প্রয়োগ করতে পারে। তাহলে টুলস এবং ট্যাক্সের মধ্যে ডিফারেন্স। As a tools is paid for the use of another's property. টুলসটা দেওয়া হয় সাধারণত অন্যের সম্পত্তি ব্যবহার করার জন্য বা রাষ্ট্রীয় সম্পত্তি ব্যবহার করার জন্য। আর ট্যাক্সটা মূলত দেওয়া হয় হচ্ছে সরকারকে সাপোর্ট করার জন্য, সরকারের সহযোগিতা করার জন্য বা ব্যয় নির্বাহের জন্য। দুটার পারপাস ও উদ্দেশ্য আলাদা। হ্যাঁ, এই যে এখানে বলা হয়েছে টুলস মে বি ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট অর প্রাইভেট ইন্ডিভিজুয়ালস এন্টিটিস। এই যে একটু আগে যে কথা বললাম, টুলসটা সেটা সরকারও প্রয়োগ করতে পারে বা যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানও প্রয়োগ করতে পারে। বাট ট্যাক্স ইম্পোজ হবে জাস্ট অনলি গভর্নমেন্ট, আর ট্যাক্সটা শুধুমাত্র সরকারি প্রয়োগ করতে পারে। ট্যাক্স আর টুলস এর পার্থক্যগুলো বলা হয়েছে এখানে। ট্যাক্স ভার্সেস পেনাল্টি। পেনাল্টি হচ্ছে যে কোনো কিছুতে জরিমানা। হ্যাঁ, ট্যাক্সের ধরন তো আমরা জানি। পেনাল্টি হচ্ছে জরিমানা বলতে বিভিন্ন ধরনের জরিমানা হতে পারে। যেমন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সরকারি দেনা কেউ পরিশোধ না করে তার জন্য পেনাল্টি হতে পারে। ঠিক আছে, বা সরকার অনেক সময় ওই যে কালো টাকা সাদা করার যে একটা নিয়ম আছে, হ্যাঁ, আমাদের বাজেটে করে দেওয়া হয়েছে। তো যারা নির্দিষ্ট যাদের সম্পত্তি আছে, যারা যারা প্রপার্টি ট্যাক্স দেয় নাই বা ইনকাম ট্যাক্স দেয় না, সরকার কিন্তু এরকম ওদের জন্য একটা প্রভিশন রাখছে যে কিছু পরিমাণ পেনাল্টি দিয়ে তারা চাইলে তাদের যে টাকাটার উপর ট্যাক্স দেওয়া হয় না সেই টাকাটা কালো টাকা, ওটাকে কালো টাকা যে চিহ্নিত করা হয়েছে সেটাকে সাদা করতে পারে। অর্থাৎ তারা যেহেতু স্যার, নির্দিষ্ট। আগের স্লাইডটা তো আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। স্যার, এই যে টোলগুলি যে নেওয়া হয় সেতু, রাস্তা, হুম, কালবার বা সরকারি যে কোনো নতুন রাস্তা সম্পত্তি ব্যবহার নির্মাণ করার করার জন্য। পর, স্যার এই টাকাটা কি স্যার আজীবন নিতে থাকবে নাকি একটা নির্দিষ্ট সময় না না, এটা পর্যন্ত? মেয়াদ থাকে। এটা অনেক সময় হয় যে সরকার 5 বছর বা 10 বছরের জন্য নেয়, বা চাইলে সরকার এটা এটা সরকারি সিদ্ধান্ত দ্বারা। হ্যাঁ, চাইলে সরকার চাইলে এটাকে আজীবনও করতে পারে। যেমন আমাদের এই যে যমুনা সেতুর উপর দিয়ে যে গাড়িগুলা একদম জন্মের মানে এটা যখন নির্মাণ করা হয়েছে আদ্য অবধি এর উপর দিয়ে যখন গাড়ি চলাচল করে তখন টুল নেওয়া হয় না। হ্যাঁ স্যার। এবং সরকার চাইলে একটা নির্দিষ্ট সময়ের পরে ওটাকে মওকুফ করে দিতে পারে। এটা সরকারি আইন বা নিয়ম নীতি দ্বারা ফিক্সড হয়। তবে সাধারণত দেখা ও যায় যে আচ্ছা। এগুলো তো মানে মূলত দেখা যায় যে এইসব প্রতিষ্ঠানগুলা বা ব্রিজগুলা তৈরি করতে যে টাকাটা হয়, ব্যয় হয়, সেই টাকাটা উঠে আসলে পরে একটা নির্দিষ্ট সময় পরে যেয়ে এগুলোকে ফ্রি করে দেয়। ঠিক আছে, এই যে যেমন মেয়র হানি ফ্লাইওভার, এটার উপর দিয়ে কিন্তু চলতে গেলে কিন্তু টুল দিতে হয়। বাট এটা হ্যাঁ স্যার। এটা কিন্তু ওই যে মহাখালী যখন প্রথম এখানে এটা কিন্তু আজীবন চলতে থাকবো না, হয়তো বা 10 বছর পরে যে এখানে ফ্রি করে দেওয়া হইব। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, আর আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তারপর আমরা তাহলে আসি পেনাল্টি জিনিসটা কি বোঝা গেল? পেনাল্টি হচ্ছে যে কারো উপর কোনো কিছু জরিমানা করা হয়, এটা সরকার করতে পারে, বিভিন্ন কারণে করতে পারে। যেমন কারো হয়তো বা ইনকাম ট্যাক্স দেওয়ার ডেট ছিল জানুয়ারি মাসে বা জুলাই মাসে,
সে দিল না, দেরি করলো, দেরি করার ফলে যতদিন দেরি করলো তার উপর সরকার একটা পেনাল্টি দিয়ে দিল, অতিরিক্ত কিছু বিলম্ব ফি দিয়ে সে এটা চাইলে পরিশোধ করতে পারে। তারপরে যে কালো কালো টাকা সাদা করার একটা নিয়ম আছে আমাদের বাজেটে, হ্যাঁ, সরকারি রাষ্ট্রীয়ভাবে। অর্থাৎ যাদের ট্যাক্স দেওয়ার কথা ছিল ইনকামের উপর, তারা ট্যাক্স দেয় নাই। যেহেতু ট্যাক্স দেয় নাই, ওই ইনকামটা কি হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। তো সরকার এরকম একটা নিয়ম রাখছে, তারা যদি চায়, যারা আয়ের উপর ট্যাক্স দেয় নাই, তো তারা যদি চায় তাদের যে পরিমাণ ট্যাক্স দেওয়ার কথা ছিল তা থেকে যদি কিছু বেশি পরিমাণ ট্যাক্স দেয় বা কিছু পেনাল্টি চার্জ করে দিয়েছে সরকার, সেই পেনাল্টিটা যদি সরকারকে দেয়া হয়, তাহলে তারা সেই কালো টাকাটা বা অপ্রদর্শিত আয়টা বৈধ হয়ে যাবে বা সাদা হয়ে যাবে। তো এই ধরনের কিছু নিয়ম নীতি সরকার করে দিতে পারে, বা এটা কেবল হচ্ছে পেনাল্টি বা জরিমানা। ঠিক আছে, এই ধরনের। আচ্ছা, অব্লিগেশন টু পে ডেট আর অব্লিগেশন টু পে দ্য অব্লিগেশন টু পে ট্যাক্স। ট্যাক্স এবং ডেট, ঋণ এবং এই যে ট্যাক্স, এগুলা প্রদানের বাধ্যবাধকতা কি, পার্থক্য কি? হ্যাঁ, মানে ট্যাক্সটা প্রদানের বাধ্যবাধকতা কি এবং ডেট বা ঋণটা প্রদানের বাধ্যবাধকতা কি, এই দুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ঋণ প্রদানের বাধ্যবাধকতা ভার্সেস ট্যাক্স প্রদানের বাধ্যবাধকতা গুলো কি? A debt is generally based on the contract, express or implied, while tax is based on law. এই ডেপটা বা ঋণটা, ঋণ সরকার বিভিন্ন উৎস থেকে নিতে পারে, অভ্যন্তরীণ উৎস থেকে নিতে পারে, বাহ্যিক উৎস থেকে সরকার ঋণ নিতে পারে, নিতে পারে না? এবং এই যে ঋণটা যে নিল, সেটার ভিত্তিটা কি থাকে? একটা কন্ট্রাক্ট থাকে বা চুক্তিপত্র থাকে। তার মানে কি, ঋণের ভিত্তিটা হচ্ছে চুক্তিপত্র, বা ট্যাক্সের ভিত্তিটা হচ্ছে আইনগত। ঠিক আছে, এই ডেপ, ঋণ আর ট্যাক্সের মধ্যে পার্থক্যটা কি বোঝা গেল? ঋণটা হচ্ছে একটা চুক্তিপত্র, আর ট্যাক্সটা হচ্ছে একটা আইনগত ভিত্তি, বাধ্যবাধকতা। Debt is assigned while tax can not generally be assigned. হ্যাঁ, ট্যাক্সটাকে মানে ডেপটা বা ঋণটাকে যেভাবে সুনির্দিষ্ট করে অ্যাসাইন করে দেওয়া যায় বা কারো উপর আরোপ করা যায়, ট্যাক্সটাকে কিন্তু সুনির্দিষ্টভাবে এরকম করে আরোপ করা যায় না। যেমন ব্যাট বা ইনকাম ট্যাক্স, এখানে অনেক ফাঁকি দেওয়ার, লিকেজ হওয়ার অনেক সুযোগ থাকে, অনেকে ট্যাক্স ফাঁকি দিতে পারে। কিন্তু এই যে যদি ঋণটা, সরকার যদি ঋণ নেয় বা কোনো ব্যক্তিকে যদি ঋণ দেওয়া হয়, সেটা চাইলেই কিন্তু ওই ব্যক্তিটা কি এত সহজে ঋণটাকে ফাঁকি দিতে পারে না, তাই না? সরকার যখন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয়, তো একটা রাষ্ট্র চাইলেই কি ওই ঋণটা ফাঁকি দিতে পারে? পারে না। কিন্তু যখন সরকার কারোর উপর ট্যাক্স ইম্পোজ করে দেয়, ইনকাম ট্যাক্স বা ভ্যাট আকারে দেয়, তখন যে কোনো ব্যক্তি কিন্তু চাইলে সহজে ওই ট্যাক্সটাকে ফাঁকি দিতে পারে। তো এটাই, ডেপ মে বি পেড ইন কাইন্ড। ডেপ মে বি, এই যে পে ইন কাইন্ড মানে কি, ডেপ বা ঋণটা যে কোনো শস্য বা পণ্য আকারে পরিশোধ করা যায়, আর ট্যাক্সটাকে সাধারণত কি কি আকারে পরিশোধ করতে হয়? মানি ফর্মে পরিশোধ করতে হয়। কেন? আচ্ছা, এই যে না বলেছে, একজন মানুষ যদি ট্যাক্স না দেয় তাহলে তাকে জেল দেওয়া যায় না, হ্যাঁ, এটা কিন্তু আইনে আছে। অনেকে ট্যাক্স ফাঁকি দেয়, ঠিক আছে, বা ব্যাড, এই যে ইনকাম ট্যাক্স অনেকে ফাঁকি দেয়, চাইলেই তাৎক্ষণিকভাবে তাকে কি করা যায় না, জেল দেওয়া যায় না। তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হয়, তাকে সময় দিতে হয়, বিলম্ব ফি সহ তাকে পরিশোধ করার একটা নির্দিষ্ট সময় দিতে হয়। তার পরবর্তীতে যে তাকে আইনের আওতায় আনা যায়। কিন্তু অতি তাড়াতাড়ি একজন মানুষ শুধু ট্যাক্স বা ট্যাক্সের নির্দিষ্ট সময়ে ট্যাক্স দিল না, এই জন্য তাকে ইমপ্রিজন করা যায় না বা জেল দেওয়া যায় না। আচ্ছা, জেনারেল রুলস ছিল, এটা একটা লিটারেচার, এখানে এটা বলে ট্যাক্স delinquency can be extinguished by the legal compensation. This is because the government, the positive government making the enforcer which is personal constitute the expression of the request. রিপাবলিক, আমরা কি করলাম, অব্লিগেশন অফ দ্য পেয়েবল ট্যাক্স। আচ্ছা, এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, থ্রি বেসিক প্রিন্সিপালস অফ দ্য সাউন্ড ট্যাক্স। একটা ভালো ট্যাক্স সিস্টেমের এই তিনটা বৈশিষ্ট্য থাকা উচিত। A good taxation is grounded on the following, মানে একটা ভালো ট্যাক্স কাঠামোর তিনটা বৈশিষ্ট্য থাকা উচিত। প্রথম হচ্ছে ফিসকাল এডিকুয়েন্সি। এর মানে হচ্ছে যে আমি ট্যাক্স ইম্পোজ করার ফলে যে রেভিনিউটা কালেকশন করব, এটা যথেষ্ট পরিমাণে হওয়া উচিত।
অর্থাৎ ট্যাক্স আমি কালেক্ট করতে গিয়ে আমার তো কিছু ব্যয় আছে না ট্যাক্স কালেক্ট করার জন্য, এই জনবল নিয়োগ করতে হইব, তারপর আইন তৈরি করতে হইব, আরো বিভিন্ন ধরনের মিটিং করতে হইব, এর জন্য তো একটা এক্সপেন্স ব্যয় আছে। এখন আমি যত ব্যয় করলাম তার চেয়ে কম টাকা আমার ট্যাক্সের রেভিনিউ কালেকশন হলো, তাহলে এই ট্যাক্স ইম্পোজ করা কি যৌক্তিক, এফিশিয়েন্ট? না। তার মানে যৌক্তিক কখন, আমি যে ট্যাক্সটা ইম্পোজ করব, ট্যাক্স ইম্পোজ করার ফলে যে রেভিনিউটা কালেক্ট করব এটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট হওয়া উচিত এবং ভালো একটা অ্যামাউন্ট হওয়া উচিত। এবং ট্যাক্সটা কালেক্ট করতে গিয়ে ট্যাক্সের যে ব্যয়টা হইব কালেকশনের, এটা কালেকশন অ্যামাউন্টটা বেশি বেশি হইতে হইব ওই ট্যাক্সটা কালেক্ট করতে যে ব্যয়টা হয় তার থেকে। ঠিক আছে, অর্থাৎ ট্যাক্সটা ইম্পোজ করার ফলে আমার যথেষ্ট পরিমাণ রেভিনিউ কালেক্ট করতে হবে। আচ্ছা, ইকুয়ালিটি অর থিওরিটিক্যাল জাস্টিস, এটা বলা হচ্ছে যে আমি ট্যাক্সটা এমন ভাবে ইম্পোজ করব যাতে কারো উপর অবিচার বা অন্যায় না হয়। অর্থাৎ আমি এমন করে ট্যাক্স ইম্পোজ করলাম যে ওই ব্যক্তি ওই ট্যাক্সটা প্রদান করতে যেয়ে তার হিমশিম খেয়ে যেতে হলো বা তার উপর একটা বোঝা তৈরি হলো। এটা প্রপোর্শনেট হওয়া উচিত, যেমন ধনীদের উপর বেশি হারে ট্যাক্স হওয়া উচিত, গরিবদের কম হারে ট্যাক্স হওয়া উচিত, এরকম একটা ফ্লেক্সিবিলিটি থাকা উচিত ট্যাক্স সিস্টেমটার মধ্যে, বা সমান হারে হওয়া উচিত না। আমি যদি যারা ধনী শ্রেণী আছে তাদেরকেও 1000 টাকা ট্যাক্স করলাম, আবার যারা একজন রিক্সা পুলার আছে তাকেও আমি 1000 টাকা ট্যাক্স করলাম, তাহলে তো জাস্টিসটা হইলো না। তো এই জন্য প্রপোর্শনেট হওয়া উচিত, অর্থাৎ ইনকাম যার যেরকম সেরকম প্রপোর্শনেটলি হওয়া উচিত ট্যাক্সটা, যার ইনকাম বেশি তার ট্যাক্স বেশি হওয়া উচিত। ঠিক আছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ফিজিবিলিটি, এটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন যোগ্যতা, অর্থাৎ ট্যাক্সটা এমন ভাবে ইম্পোজ করতে হইব বা প্রণয়ন করতে হইব যাতে আসলে ওই ট্যাক্সটুকু কালেক্ট করে নিয়ে আসা যায় বা প্রাতিষ্ঠানিকভাবে ওটাকে প্রয়োগ করা যায়। অর্থাৎ ট্যাক্স কালেক্ট করার জন্য আমাদের কি আছে, এনবিআর আছে, তাই না, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। অর্থাৎ তাদের জনবল, সক্ষমতা, এদের উপর ভিত্তি করে যে আসলে তারা এমন কিছু ট্যাক্স ইম্পোজ করবে যেটা তাদের যে প্রশাসনিক যে কাঠামো বা দক্ষতা আছে এর মধ্য দিয়ে এটা প্রয়োগ করা যায়, খুব বেশি কমপ্লেক্স না করা। ঠিক আছে, যতটুকু জনবল আছে এর উপর ভিত্তি করে যতটুকু কালেক্টেবল, যতটুকু অর্জনযোগ্য ঠিক ততটুকু পরিমাণে ট্যাক্স ইম্পোজ করা। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফিজিবিলিটি, এটা বলা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানে দক্ষতা নাই, বাট আমি এমন একটা স্ট্রাকচার তৈরি করলাম যে বা লক্ষ্যটা বা উদ্দেশ্যটা অর্জন করার জন্য আমার প্রাতিষ্ঠানিক দক্ষতা নাই, তাহলে এটা বাস্তবায়নযোগ্য না। সুতরাং প্রশাসনিক বাস্তবায়নযোগ্য একটা ট্যাক্সের নিয়ম নীতি বা পলিসি হওয়া উচিত। এটাই ছিল দ্য 3 বেসিক প্রিন্সিপাল অফ সাউন্ড ট্যাক্স সিস্টেম। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই ছিল। তো ক্লাস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন তো ওই যে আজকের ইয়েটা দেখলাম, যে ওগুলা নিয়ে আমরা ভাবি, দেখি কি করা যায়, কিভাবে একটা সমাধানে আসা যায়, বা বাংলা ওই ওই ভদ্রলোকের বইটা থেকে কিভাবে কি করা যায়। আর ওই যে লাস্ট ক্লাসের যে ওই ডায়াগ্রামটা কার ছিল, ওটা যে কোস থিওরেমের একটা ডায়াগ্রাম যে মেসেঞ্জার গ্রুপে শেয়ার হয়েছিল, এটা কে দিছিল? স্যার আমি। আচ্ছা, ওটা কি আছে? তাহলে আজকে আমরা ওটা নিয়ে, ওটাতে কিছু বলছিল, আমি কারেকশন করে দিচ্ছি, মানে ডায়াগ্রামটা এক্সিস গুলা। স্যার আপনারটাই তো ঠিক আছে, আমরা বাংলা, আপনি বাংলায় স্যার করে দিলে আপনারটাই পরে। ফলো করি। আমার কাছে ওটাই, মানে আমি সাধারণত এখানে যেগুলো একদম ইজি, মানে সহজে বোঝা যায় ওই ধরনের ইয়াগুলোই আমি মানে ওইভাবে কন্টেন্ট গুলো তৈরি করার চেষ্টা করি, আমার সাধ্যমতো চেষ্টা করি যত সহজ ভাবে একদম ইজিলি যাতে পড়ে বোঝা যায়। হ্যাঁ, ওই ডায়াগ্রামটা তো শুধু আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড স্লোপের একটা মার্জিনাল বেনিফিট আর মার্জিনাল কম্পেনসেশন, একটা কস্টের একটা ডায়াগ্রাম ছিল। ওই ভদ্রলোক যে ডায়াগ্রামটা ইউজ করছে ওটা দিয়ে এক্সপ্লেন করা যায়, হ্যাঁ, অ্যাজওয়ার্ড বক্স দিয়ে। দুইজন ব্যক্তির দুইজন ইন্টারেস্ট তো, কিন্তু উনি তো এক্সিস গুলো আইডেন্টিফাই করেন নাই, তাহলে ওটার মধ্যে ওনার কিছু ওখানে ঘাটতি আছে ওই ডায়াগ্রামটার। ওনার ব্যাখ্যাটা আমি দেখি নাই ভদ্রলোক কিভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু ওখানে এক্সিস প্রবলেম, তো ওটা শেয়ার করলে আমি ওটাকে এক্সপ্লেন করতে পারবো বা কারেকশন করে দিতে পারবো। না আছে স্যার কারো কাছে? আপনারটাই ঠিক আছে স্যার, আমরা বাংলাটা তো ফলো করতে চাই না, জাস্ট আপনারটা একটু বাংলায় আমাদেরকে বলে দিলেন স্যার, আমরা বাংলা বইতে ভুল আছে সেটা আমরা জানি, সেজন্যই ওইটা ফলো করতে চাই না।
স্যার আপনি যেভাবে দিয়েছেন সেটাই ঠিক আছে, জাস্ট একটু বাংলায় করে দিলেই। আর স্যার আপনাকে বাংলা বই ফলো করতে বলিও না, আপনি কইরেন না স্যার, এখানে ভুল থাকে। হ্যাঁ, ভুল থাকে হয়তো, সব ভুল নাও হতে পারে, বাট আমার ধারণাও কম বাংলা বই সম্পর্কে। হ্যাঁ, আমি পড়েও দেখি নাই, বা না সামনে স্যার, যেহেতু বাংলা বই এমনিতেই অনেক ভুল থাকে ওটা। স্যার আপনি যেটা করিয়েছেন ওইটাই করান। তবে পাবলিক ফাইন্যান্সের জন্য স্ট্যান্ডার্ড যে বইটা হচ্ছে হার্ভি রোজেন। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনালি বা ইকোনমিক্স এর যে পাবলিক পলিসি গুলো আছে, পাবলিক ফাইন্যান্সের জন্য হার্ভি রোজেনের বইটা বেস্ট। ওটা অনেকে জানার জন্য পড়া যেতে পারে, জাস্ট পরীক্ষার জন্য তো প্রিপারেশন নিতেই হইব। তারপরে যদি কারো কোয়ারি থাকে বা জানার বেশি আগ্রহ থাকে, ইচ্ছে থাকে, তাহলে হার্ভি রোজেন, ঠিক আছে, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাবলিক ফাইন্যান্সের জন্য বইটা। স্যার এই বইগুলো পিডিএফ আকারে পাওয়া যায় না নেটে? হ্যাঁ, পাওয়া যেতে পারে, অনেক সময় পিডিএফ আকারে পাওয়া যায়, কিছু ওপেন অ্যাক্সেসও থাকতে পারে, আবার অনেক সময় কিছু পে করেও কালেক্ট করে নিতে হয়। খুঁজে দেখতে হবে হার্ভি রোজেন, ঠিক আছে, ওটা ওই যে ইয়ার যে রেফারেন্স যে বইটা, ওটা ভালো। স্টিগলিস উনিও ভালো লিখছেন, পাবলিক পলিসি নিয়ে ওনারও ভালো কমেন্টস আছে। স্টিগলিস, জোসেফ স্টিগলিস খুবই ভালো অর্থনীতিবিদ, বিখ্যাত অর্থনীতিবিদ। পাবলিক পলিসি নিয়ে ওনার ভালো ধারণা আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি পরে একদম আজকে প্রথম থেকে এটাতে আসি, আমরা ট্যাক্স কি দেখলাম, এসেনশিয়াল এলিমেন্টস অফ ট্যাক্স, ট্যাক্সের কি কি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হয় বা বৈশিষ্ট্যগুলোকে, ক্যারেক্টারিস্টিক যে নামেই ডাকি না কেন ওগুলাকে, এগুলো নিয়ে দিলাম। পারপাস, ট্যাক্সের উদ্দেশ্যগুলো কি, তারপর দেখলাম দ্য বেস্ট টেস্ট অফ রাইট ট্যাক্সেশন ইজ দ্য পসিবল। আচ্ছা, ট্যাক্সের কি কি গুণগত বৈশিষ্ট্য থাকা দরকার, কি কি গুণাবলী বা কেন, তারপর ট্যাক্সের লিমিটেশন গুলা কি। হ্যাঁ, ট্যাক্সটা ইম্পোজ করলে এটা বাস্তবায়ন, ট্যাক্সটা বাস্তবায়নের কি সীমাবদ্ধ করতে বলা কি, এটা দেখলাম। ট্যাক্সের পাওয়ারের নেচারটা কি। হ্যাঁ, থিওরি বেসিস, থিওরি অ্যান্ড ট্যাক্সের বেসটা কি হওয়া উচিত, ভিত্তি কি হওয়া উচিত। তারপর আমরা কিছু বেনিফিট রিসিভ প্রিন্সিপাল দেখলাম, আরেকটা দেখলাম লাইফ ব্লাড নেসেসারি থিওরি, দুইটা থিওরির কথা। টেরিফ কি, ডিউটিস কি, এই টার্মগুলোর সাথে আমরা পরিচিত হলাম। লাইসেন্স ফ্রি কি, এটা দেখলাম। টোল ভার্সেস ট্যাক্স কি, ট্যাক্স ভার্সেস পেনাল্টি কি, এই জিনিসগুলো দেখলাম। হ্যাঁ, আর দেখলাম যে ঋণ অব্লিগেশন টু পে ডেট, আর একটা হচ্ছে অব্লিগেশন টু পে ট্যাক্স, অর্থাৎ ঋণ পরিশোধের বাধ্যবাধকতা এবং ট্যাক্স পরিশোধের বাধ্যবাধকতা বা দুইটার মধ্যে পার্থক্যগুলো কি, এই জিনিসগুলো জানার চেষ্টা করলাম। জেনারেল একটা রুল, এটা একদম বেশি, আর এইটা গুরুত্বপূর্ণ যে 3 বেসিক প্রিন্সিপাল অফ সাউন্ড গুডস ট্যাক্স সিস্টেম। একটা ভালো ট্যাক্স সিস্টেমের যে 3টা বৈশিষ্ট্য থাকা উচিত, এক নম্বর হচ্ছে ফিসকাল অ্যাডিকুয়েসি, ইকুয়ালিটি অর থিওরিটিক্যাল জাস্টিস, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিজিবিলিটি। এই 3টা ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত একটা ভালো ট্যাক্স স্ট্রাকচারের। তো এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে। স্যার আমাদের আজকের লেকচার পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার আজকের লেকচারটা কত নাম্বার চ্যাপ্টারের উপরে? ওই যে 4 প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন, চ্যাপ্টার 4। বার্ডেন অফ ট্যাক্সেশন। মানে এই যে চ্যাপ্টার 3, 4, 5 এগুলোর মধ্যে কিন্তু সিমিলারিটিস আছে, সবগুলাই মূলত ট্যাক্স নিয়ে কথা হয়েছে, পাবলিক পলিসি নিয়ে, ঠিক আছে। তবে এই যে প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন, এটা তো চ্যাপ্টার 4 বোধহয়, ওই যে ইয়াতে যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির যেটা বইয়ের চ্যাপ্টারটা আমি বলতে পারবো না। না না, বইয়ের না স্যার, ন্যাশনালেরই চ্যাপ্টার 4 হচ্ছে বার্ডেন অফ ট্যাক্সেশন, এটাই। হ্যাঁ হ্যাঁ, ওখানে ভিতরে টপিকসটা ছিল না, দ্য প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন একটা। হ্যাঁ হ্যাঁ, প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওটা বেনিফিট হ্যাঁ অ্যাপ্রোচ। চ্যাপ্টার 4 আমার যদি মনে পড়ে আর কি, আমি যদি ভুল না করি, চ্যাপ্টার 4। হ্যাঁ, মানে ট্যাক্স নিয়ে বেসিক কনসেপ্ট গুলা কি কি, ট্যাক্সের লক্ষ্য উদ্দেশ্য কি, একটা ভালো ট্যাক্স স্ট্রাকচারের গুণাবলী বা বৈশিষ্ট্যগুলা কি কি, ট্যাক্সের উদ্দেশ্য বা ট্যাক্সের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি, ট্যাক্সের অথরিটি কে, কারা ট্যাক্স ইম্পোজ করতে পারে বা ট্যাক্সের পলিসি তৈরি করতে পারে, এই সংক্রান্ত বিষয় বেসিক কনসেপ্ট গুলা ট্যাক্স নিয়ে। এই হেডিংটাই হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন।
আর বই একটু পড়ে যেটা আছে হাতের কাছে, আর যাদের কাছে একদমই বই নেই, তো যাদের কাছে বই আছে ওরা যদি একটু শেয়ার করে টপিকস গুলো ওই ইয়েতে মেসেঞ্জার গ্রুপে, তাহলে বোধহয় বাকিদের উপকারে আসে নাকি? নিজেদের মধ্যে বন্ডিং আছে না, ভালো ফ্রেন্ডশিপ আছে না? জি স্যার জি আছে। স্যার। নাকি আবার ছোট ছোট গ্রুপ, তার মধ্যে আবার আরো বেশি গ্রুপ? না না স্যার, পড়াশোনা নিয়ে আমাদের আলাদা গ্রুপ হ্যাঁ, আছে। সবার সাথে শেয়ার করতে হবে, ফ্রেন্ডদেরকে একটু হেল্প করতে হবে। তো যাদের কাছে বই নাই, যাদের কাছে আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করে, এখন তো নেওয়া ইজি, মোবাইলে ছবি তুলে মেসেঞ্জারে শেয়ার করে দেওয়া যায়, যাতে ওরা উপকৃত হয়। ঠিক আছে, সবাইকে একটু হেল্প করতে হবে। আর পড়াশোনার বিষয়ে হেল্প করলে এটা কমে যায় না, এটা বাড়ে। ঠিক আছে, এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন গেম। এটা কিন্তু জিরো সাম গেমের মতো না, যে একজনে বেশি পাইলে আরেকজনের কম পাইতে হইব। ঠিক আছে, তো আমরা সব জায়গায় ইকোনমিক্স এর সেন্স যদি এখানে অ্যাপ্লাই করতে যাই যে আমাদের রিসোর্স লিমিটেড, তো একজন বেশি পাইলে আরেকজন কম পাইবো, বিষয়টা এরকম না। জ্ঞানের বিষয়টা হচ্ছে এরকম যে এটা শেয়ার করলে বাড়ে। ঠিক আছে, আর ব্যক্তিগত প্রপার্টি যেগুলো আছে এগুলো শেয়ার করলে কমে যায়। মেসেজটা ক্লিয়ার কি বলতে চাচ্ছি? জি স্যার। তো যাদের কাছে বই আছে বা ম্যাটেরিয়ালস আছে, যাদের কাছে নাই ওদেরকে হেল্প করতে হবে, এবং যাদের কাছে নাই তাদের আগ্রহ করে ওটা নিতে হবে, চেয়ে নিতে হবে। আর পড়াশোনার পরিমাণ একটু বাড়াইতে হবে, সিরিয়াসনেস আনতে হবে। ঠিক আছে, আর উদ্দেশ্য দুইটা থাকা উচিত। পরীক্ষায় যেমন ভালো রেজাল্ট করা, এটা একটা উদ্দেশ্য হওয়া উচিত, আর একটা হচ্ছে ভালো জানা বা শিখার আগ্রহ, এই দুইটা একসাথে থাকতে হবে। তাহলেই কিন্তু সার্থকতা আসবো, আর সবার পরিশ্রমেরই মূল্য আসবো। আর শুধু পরীক্ষায় ভালো পড়ে গেলে আবার এটা কিন্তু অনেক সময় আবার হিতে বিপরীত হতে পারে। যে পরীক্ষায় এত ভালো সিজিপিএ, কেউ কোনো কোশ্চেন করলো ভাইবা বোর্ডে বা ইকোনমিক্স রিলেটেড বিষয়গুলো কেউ কোনো প্রশ্ন করলে উত্তর কোন মানে স্যাটিসফ্যাক্টরি আনসার না দিতে পারলে, তখন কিন্তু আবার একটু বিব্রতকর অবস্থা। এই জন্য প্রথম কাজ হচ্ছে পড়াশোনায় সময় বাড়ানো, সিরিয়াসনেস বাড়ানো। ঠিক আছে, তাহলে আজকে এখানে স্টপ করে দিই। ঠিক আছে। জি স্যার। আর স্যার আপনি একটু আমাদের প্রপোজালটা ভাববেন। হ্যাঁ হ্যাঁ, ওটা ভাববো। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে একটা কনক্রিট একটা সলিউশন আসার চেষ্টা করবো। ঠিক আছে, যেহেতু মাত্র আসছে, এটা নিয়ে দেখি কি করা যায়। স্যার আমরা আশা করি আপনি রাখবেন আমাদের রিকোয়েস্টটা। আচ্ছা, আমি চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো, অবশ্যই আমাদের চেষ্টা থাকবে। আচ্ছা, আর 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 কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমরা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।